এই যে তোমরা দাঁড়িয়ে কি দেখছো? একটা নরপশু, একটা জানোয়ার তোমাদের গ্রামের মেয়ের সম্মানে হাত দেবে, আর তোমরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছো। তোমরা কি মানুষ? কোন শুয়োরের বাচ্চা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে? দেখ দেখ, তোদের লিডারের মাথা নিয়ে আমি কিরকম ফুটবলের মতো নাচিয়ে নাচিয়ে গোল করছি। দেখ, ছেড়ে দে, ছেড়ে দে, ছাড়। ওই যে ভাগতাছি রবিকুল মিয়া আর ফকির বিশ্বাস। এই রবিকুল, মাথা উঁচু কর, মাথা উঁচু কর, মাথা উঁচু করে দেখ আমি কি করছি। যে মাথা নিচু করবে তাকে আমি এমন অবস্থা করব, তার চোখ আমি উবড়ে নেব। এত তেজ! স্যার বলছি আমি তাহলে এখন কি করব স্যার? আপনি একটা ক্যালানে মাই দেখছেন, একটা ভক্তিমূলক কাজ করছি, এই সময় একটু ঠাকুর দেবতার গান করুন। যান, আপনি ওই স্বপনকে নিয়ে বাইরে গিয়ে একটু ভক্তিমূলক গান যান, চলে যান। মন রে কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না, এমন মানব জমি রইল পতি, আবাদ করলে ফলতো সোনা। মানব জমিন রইল পতি, আবাদ করলে ফলতো সোনা। মন রে কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না। কিরা ফুলকি, প্রতিবাদ করতে গিয়ে কি হলো? আমার নাম বিলাস বর্মন। তুই ঘরের মধ্যে চড় মেরে আমাকে সম্মান নষ্ট করেছিস। আজকে তোকে কি করলাম? সবার সামনে তোর সম্মানটা একদম ধুলোয় মিশিয়ে দিলাম। চলি। ও হ্যাঁ, আর একটা কথা মনে রাখিস, এর পরেও যদি আমার বিরুদ্ধে তুই মাথা তুলতে আসিস, তোকে এমন অবস্থা করব একেবারে একেবারে জীবন থেকে। দেখো দেখো বিনয়, বাদল, দীনেশ, দেখো দেখো মাস্টারটা সূর্য সেন, দেখো ক্ষুদিরাম, দেখো দেখো নেতাজি সুভাষচন্দ্র বোস। এই চিনতে পারছো না তোমাদের এই নির্যাতিতা ধর্ষিতা ধরিত্রীকে? আমি কিন্তু চিনতে পেরেছি। আর তাই তো এই নগ্ন ধরিত্রী শরীরে ছড়িয়ে দিলাম স্বাধীনতা। কাপুরুষ, সবাই কাপুরুষ। অদেশী শয়তানরাই ধরিত্রীর শরীরে লেপে দিয়েছে কলঙ্কের কালি, তবু কোন সালারা এগিয়ে আসবে না। যা 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 যা, শাড়ি চুড়ি পরে বসে থাকে। যা, আর নীল লজ্জের মতো বলিস না আমরা স্বাধীন। স্বাধীনতা দিবসের দিনে তোরা দেশাত্মবোধক গান বাজাস না। যা 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 যা, চলে যা চলে যা, কাউকে দরকার নেই। ধরিত্রী, তুমি চুপ করে আছো কেন? ওঠো 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 বলছি, এখনো জাগবে না? তোরা শব্দ, ওটাও হাতিয়ার। নতুন করে শুরু করো আর এক স্বাধীনতার যুদ্ধ। হে লজ্জা তোমার নয়, হে লজ্জা এই সমাজে, এই লজ্জা তাদের যেসব মহাপুরুষরা চেয়েছিল পরিষ্কার ভারত। সেদিনের মহাপুরুষদের দেখে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তুমি তো সেদিনের ভারত নিয়ে লিখেছিলে।
আমার অভিষেকে এসো এসো তারা, মঙ্গল ঘট হয় নিচে ভরা, সবার পরশে পবিত্র করা তীর্থ নীরে, আজ ভারতের মহামানবের সাগর তীরে। কিন্তু আজ আজ তোমার কবিতা চুরি করে এই নারায়ণ পাগলা বলছে সারা সমাজটা বিশ্বে বিশ্বে ভরা, মানবিকতায় ধরেছে যে করা, শাসনে শোষণে ব্যথা বেদনাতে ভরা। তীর্থরে মহামানবে কলঙ্কময় সাগর শান্ত হও, শান্ত হও সজল, তুমি শান্ত হও। আমি যা পারছি না মৌসুমী, এই মানসিক যন্ত্রণায় বইতে পারছি না। সজল, সজল তুমি হ্যাঁ, আমি 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 আমার ইচ্ছা করছে গোটা ভগবানপুরকে লন্ডভন্ড করে দিতে, ইচ্ছা করছে নিজেকে ধিক্কার জানা দিয়ে, ইচ্ছা করছে দু হাত দিয়ে ওই সুরের বাচ্চা বিলাস বর্মনকে নিজে হাতে খুন করতে। না না সজল, না, এইসব কথা তুমি বন্ধ করো, এসব পাগলামি তুমি বন্ধ করো। কারণ কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়? এই মুহূর্তে থেকে তোমাকে শান্ত হতে হবে, শান্ত। তুমি তো দেখেছো ফুলকি স্থির হয়ে যাওয়া দুটো চোখ, এরপরে কোনো নীতি কথা আর ভালো মানুষের কথা মানাই না মৌসুমী। কিন্তু তুমি যদি এই সময় এইভাবে ভেঙে পড়ো, তাহলে ফুলকির কি হবে? আমি তো সেই জন্য স্থির হতে পারছি না। মানছি ওই বিলাস বর্মন একটা অন্যায় করেছে, তার কোনো ক্ষমা হয় না। তাই বলে তুমি নিজের হাতে ওকে তুমি শাস্তি দিতে পারো না। কিন্তু এইভাবে যদি আইনকে তুমি নিজের হাতে তুলে নাও, তাহলে সারাটা জীবন তোমাকে ওই জেলে পৌঁছতে হবে। তখন ওই হতভাগী বোনটার কি হবে সে কথা একবারও তুমি ভেবেছো? কিন্তু আমি যা পারছি না মৌসুমী, একটা অপরাধ বোধ আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। ফুলকির এই অবস্থার জন্য আজ আমি দায়ী। আমার বিলাস বর্মনের দোয়া চাকরি করতে বারণ করেছিল, আজ সেটা আমি শুনিনি। আজ যদি আমি শুনতাম, তাহলে আমার বোনের জীবনে এই দিনটা তো আসতো না। ফুলকির সামনে এখন আমি এই মুখ নিয়ে কি করে দাঁড়াবো বলতে পারো মৌসুমী? তোমাকে শক্ত হতে হবে, হাত বাড়িয়ে দিতে হবে ওই ফুলকির দিকে। কিন্তু আমার সমস্ত স্বপ্ন যে আজ ধুলোয় মিশে গেছে মৌসুমী। আমি এমন একজন হতভাগ্য দাদা যে তীরে এসেও তরিকে ঘাটে বেড়াতে পারলাম না ছোট বোনটাকে সম্প্রদান করতে। সেদিন যদি আমার কথা শুনতে, তাহলে আজ আর এভাবে কাঁদতে হতো না। একটা কথা মনে রেখো সজল, যারা এরোপ্লেনে চড়ে ঘুরে বেড়ায় তারা ঘাসের মর্ম বোঝে না। ঘাসের মর্ম সেই বোঝে যে সকালে খালি পায়ে ঘাসের ওপর হেঁটেছে, আর তুমি তো এরোপ্লেনে চড়ে ঘাসের মর্ম বুঝতে চেয়েছো। মনে রেখো, ঘাসও সবুজ আর বিছুটিও সবুজ, তাই সব সবুজ যেমন ঘাস হয় না, তেমন মানুষের মতো দেখতে হলেও সব মানুষ হয় না। ঠিক বলেছো বৌদি, ঠিক বলেছো। আমরা সকলে বিলাসটাকে চিনতে খুব ভুল করেছি। কিন্তু আমি ভুল করিনি। আর তাই তো খবরটা শোনার পর আমি নিজেকে ধরে রাখতে পারিনি। নিজে থানায় ছুটে গিয়েছি নিজের স্বামীর নামে এফআইআর করতে। বৌদি, এতে কি লাভ বৌদি? ওই শয়তানটা টাকা ছিটিয়ে তো থানাকে কিনে রেখেছে। এ ব্যাপারে বড়বাবু কোনো স্টেপ নেবে না জানি, আর কিন্তু আইন চলবে আইনের পথে। তাই লোকাল থানাতে ডায়েরি করাটা প্রয়োজন ছিল। এরপরেও যদি তুষারবাবু কোনো স্টেপ না নেয়, তাহলে আমরা এসপি সাহেবের কাছে যাব। কিন্তু বৌদি, তুমি যার বিরুদ্ধে প্রতিবাদ করতে চাইছো, যার বিরুদ্ধে তুমি অভিযোগ জানিয়েছো, সে কিন্তু তোমার স্বামী। একজন স্ত্রী হয়ে কি পারবে ওই স্বামীকে কাট করে দাঁড়াতে দেখতে? শাখা সিঁদুরের দায়িত্ব পালন করতে গিয়ে থেমে যাবে না তো তোমার প্রতিবাদ? নিজে সন্তান জন্ম দিতে পারিনি বলে
কিন্তু ওই ফুলকি যে আমার মেয়ের মতো, আর তোরা যে আমার সন্তানের মতো। তাই স্ত্রী প্রতিবাদ করা ছেড়ে দিলেও মা প্রতিবাদ করা ছাড়বে না। কারণ 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 স্ত্রী বাড়িয়ে দেয় মায়া, আর মা ছড়িয়ে দেয় ছায়া। বৌদি, তাই একজন স্ত্রীর কাছে যা কর্তব্য, মায়ের কাছে তার দায়িত্ব। তাই 7 শাখা সিঁদুরের কর্তব্য থেকে মায়ের দায়িত্ব অনেক অনেক বেশি। শোনো সজল, শোনো মৌসুমী, এখন থেকে তোমাদের দায়িত্ব এই ভগবানপুরের সমস্ত যুব সমাজকে জাগানো। আর সময় নেই। ফুলকি এই গ্রামের ভালোর জন্য নিজের জীবন দিয়েছে, তাই ওর সম্মানকে ফিরিয়ে দিতে হবে এই গ্রামের মানুষকেই। কিন্তু বৌদি, আমরা জাগাতে চাইলেও এই গ্রামের মানুষগুলো কি জাগবে? এই গ্রামের প্রত্যেকটা মানুষ যে ভেরুয়া হয়ে গেছে, ভেরুয়া। নালে প্রকাশ্য দিবালকে হাট খোলার মধ্যে এত লোকের মাঝখানেও একটা লোক কেউ এগিয়ে এলো না, কেউ না। ভালো মন্দের পার্থক্যটা ওরা বুঝতে পারছে না বলে তাই ওরা আজকে মুখ বুজে আছে। যেদিন পারবে সেদিন বেজে উঠবে যুদ্ধের দাবামা। বেশ, কাল থেকে আমি এই গ্রামে যাব, হাত জোড়ো করে বলবো এবার জাগার সময় এসেছে, দয়া করে জাগো, নাহলে আমার মতন তোমাদের সবাইকে কাঁদতে হবে। সজল, সজল, তুমি শান্ত হও, চোখের জল মোছো। শোনো, বিলাস বর্মনের ধ্বংসের জাল কাল থেকেই বুনতে হবে, আর এই যুদ্ধে নেতৃত্ব দেবে আমাদের ফুলকি। তাই সবার আগে ফুলকিকে জাগাতে হবে, তার মনের আগুনকে উস্কে দিতে হবে, যুদ্ধের পোশাক পরিয়ে তাকে বিজয় রথে তুলে দিতে হবে, আর তাকে পরিয়ে দিতে হবে বিজয় তিলক। বৌদি, তাই হবে মোদি, তাই হবে। আজ এই মুহূর্তে থেকে আমি শপথ নিচ্ছি, ওই নররূপী অসুর বিলাস বর্মনকে আমি যতদিন না শেষ করবো, আমি এই ভগবানপুরে প্রত্যেকটা বাড়িকে জাগিয়ে রাখবো। সজল তুমি? হ্যাঁ, আমি 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 সবাইকে জাগাবো, আর নিজেও জাগবো, আর বলবো সবাইকে, কি কি? খবরদার হুঁশিয়ার, সাবধান হুঁশিয়ার, খবরদার হুঁশিয়ার, সাবধান হুঁশিয়ার, এ রাতে আধারে সবারই দুয়ারে দিয়ে যাই পাহারায় বলি বারে, খবরদার হুঁশিয়ার, সাবধান হুঁশিয়ার, খবরদার হুঁশিয়ার, সাবধান হুঁশিয়ার, খবরদার হুঁশিয়ার, কি ভাগের লেখা নাকি বিষের শুরুতে সব কিছু শেষ হয়ে যায়, শুরুতে সব কিছু শেষ হয়ে যায়। এই কি ভাগ্যের লেখা নাকি বিষের ছোঁয়া, শুরুতে সব কিছু শেষ হয়ে যায়, শুরুতে সব কিছু শেষ হয়ে যায়। এই কি ভাগ্যের লেখা নাকি বিষের ছোঁয়া,
সে কেন আসে গো ঝড়ের বেলায়? শুরুতে সব কিছু শেষ হয়ে যায়, একই ভাগ্যের লেখা নাকি বিষের ছোঁয়া। শুরুতে সব কিছু শেষ হয়ে যায়, শুরুতে সব কিছু শেষ হয়ে যায়। কাঁদিস না মা, কাঁদিস না। এই চোখের জলের চেয়ে অনেক দাম। আকাশ পড়া বৃষ্টি কান্না হয়ে ঝরে পড়ে এই পৃথিবীর বুকে, আর ধরিত্রী মা সেই কান্নাকে বুকে ধরে ফসল ফলায় তার সন্তানদের জন্য। তুই যে আমার সেই মা, তোকে যে এখন অনেক দায়িত্ব। কাকা বাবু, কৌরবদের সবাই লাঞ্ছিত হওয়ার পর দ্রৌপদী কিন্তু চোখের জল ফেলেনি, বরং প্রতিজ্ঞা করেছিল যতদিন নাই কৌরবদের শাস্তি হচ্ছে ততদিন সে চুল বাঁধবে না। তোকে যে এখন অনেক দায়িত্ব, তোকে যে এখন প্রতিজ্ঞা করতে হবে মা। আমি পারবো না কাকা বাবু, আমি পারবো না, আমি কিছুতেই পারবো না। ফুলকি, আমার জীবন খাতার হিসেব নিকেশগুলো, আমার জীবন খাতার হিসেব নিকেশগুলো কেমন যেন সব গরমিল হয়ে গেছে কাকা বাবু। আজ আমার মনে হচ্ছে কাদের জন্য লড়াই করতে আমি মাঠে নেমেছিলাম, একদল নরপশু, একদল কাপুরুষদের জন্যে। ওই শয়তানটা আমাকে নিয়ে যতখানি শাস্তি দিয়েছে তার চেয়ে অনেক অনেক বেশি শাস্তি দিয়েছে এই গায়ের মানুষগুলো। সেদিন যারা তাকিয়ে তাকিয়ে দেখলো একটা সভ্যতার ধ্বংস, একটা মানুষও প্রতিবাদ করতে আসেনি কাকা বাবু। ওদের কোনো দোষ নেই রে মা, ওরা পানের ভয়ে আর সবাই বোবা হয়ে গেছে রে মা। কিন্তু কাকা বাবু, এরা ভয় পায় বলি যে ওই শয়তানটা ওদের ভয় দেখানোর সাহস পায়। একথা জানলে ওরা মুখে কিছু বলতে পারছে না ফুলকি, কারণ ওই বিলাস বর্মনের কাছে গ্রামের বেশিরভাগ চাষের জমি বন্ধক আছে, তাই জমি হারানোর ভয়ে ওরা কিছু বলতে পারছে না ফুলকি। কিন্তু এইবার সকলে বলবে, একবার তুই হুঙ্কার ছাড় মা, তারপর দেখ প্রত্যেকটা ঘর থেকে বেরিয়ে আসবে বড়দের একটু। না না বাবা না, যা হবার তা হয়ে গেছে। আমি চাই না যে ফুলকিকে নতুন করে কোনো বিপদে পড়ুক। এসব তুই কি বলছিস? ঠিকই বলছি বাবা, আমি ঠিকই বলছি। আমি প্রথম দিনই ওকে নিষেধ করেছিলাম, কিন্তু ও আমার একটি কথাও শোনেনি। অন্যায়কে চোখের সামনে দেখে চুপ করে থাকা আমার পক্ষে সম্ভব নয় সিদ্ধার্থ। কিন্তু ন্যায়ের লড়াই করতে গিয়ে তুমি কি আমার কথা একটুও ভাববে না ফুলকি? তোমাকে ছাড়া আমি বাঁচবো কেমন করে সিদ্ধার্থ? তাই আমি চাই। কি চাও তুমি? আমি চাই বাবা, আমি চাই যে ফুলকিকে বিয়ে করে আমি কলকাতায় নিয়ে যাব। ফুলকি, তুমি বিশ্বাস করো, আমি পারবো যে ভাড়া বাড়িতে রেখে তোমাকে আমি সুখে শান্তিতে সংসার করতে আমি পারবো। কিন্তু আমার পক্ষে যেটা সম্ভব নয় সিদ্ধার্থ। ফুলকি, হ্যাঁ কাকা বাবু, আপনারা আমাকে ভুল বুঝবেন না, দয়া করে আমাকে ভুল বুঝবেন না। বিশ্বাস করুন আমি আপনাদের সবাইকে ভীষণ ভীষণ ভালোবাসি। আর তাই তো আমি চাই না কেউ আপনাদেরকে আঙুল তুলে বলুক আপনি একটা ধর্ষিতা মেয়ের শ্বশুর মশাই। আমি চাই না কেউ সিদ্ধার্থ থেকে আঙুল তুলে বলুক ও একটা কলঙ্কিনী মেয়ের স্বামী। আর তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এই বিয়েটা আমি করবো না। এসব তুই পাগলের মতো কি বলছিস? হ্যাঁ কাকা বাবু, তোকে এ বাড়িতে বৌমা করে আনার জন্য পাকাপাকি ভাবে আমি যে সব আয়োজন শেষ করে ফেলেছি। আপনার সব আয়োজনের সঙ্গে সঙ্গে যে আমিও শেষ হয়ে গেছি কাকা। না ফুলকি, না, তোমার কিচ্ছু হয়নি ফুলকি, তোমার কিচ্ছু হয়নি। আমি বলছি দেখো ফুলকি, সব কিছু তোমার ঠিক হয়ে যাবে। শুধু দয়া করে তুমি তোমার সিদ্ধান্তটাকে বদলে নাও ফুলকি। সান্ত্বনা দিও না সিদ্ধার্থ। ফুলকি, আমার জীবনের ছন্দে একটা লম্বা হাইফেন পড়ে গেছে, আমার চরিত্রের উপর পড়ে গেছে মস্ত বড় একটা দাড়ি। তোমরা সবাই মিলে ভালোবেসে আমার মধ্যে একটা মাত্রা দিতে চাইলে কি হবে? কিচ্ছু করার নেই। এই সমাজের সবার চোখে আমি একটা জিজ্ঞাসার চিহ্ন। আমি জানি স্বপ্নে দেখা সেই ঝাড়বাতিটা যেটা তুমি নিজের হাতে জ্বালিয়েছিলে সেটা নিজের হাতে নিভিয়ে দিতে তোমার ভীষণ ভীষণ কষ্ট হবে সিদ্ধার্থ। আমি জানি এই বিয়েটা না হলে ঝড়ের মুখে পড়া চারা গাছের মতো তুমি দুমড়ে মুচড়ে গুড়িয়ে যাবে, কিন্তু তবু বলছি আমি সিদ্ধার্থ, আমাকে দয়া করে একটু একা থাকতে দাও। আমি শুধুমাত্র স্বার্থপরের মতো নিজের কথা ভেবে এই কাজ আমি পারবো না। আমি সিদ্ধান্ত বদল করতে পারবো না। ফুলকি, বরং আমি দিন বদলের আগুন জ্বালাবো, আগুন। আমিও তাই চাই রে মা। দাদু তুমি? হ্যাঁ, যে শয়তানটা তোর এত বড় সর্বনাশ করেছে, আমি চাই
তুই নিজের হাতে তার শাস্তি দে। দাদু, আসতে পারি? এসেই তো পড়েছেন, প্রশ্ন না করতে বাধ্য করছেন কেন? এখানে এসেছেন মজা দেখতে। আহা, উত্তেজিত হবেন না সঞ্জীব বাবু। আসলে তিস্তা দেবী থানায় একটা এফআইআর করেছেন বিলাস বর্মনের নামে। উনি নাকি ফুলকি নামের কোনো একজন মেয়েকে রেপ করেছেন। সেই ব্যাপারেই আমি একটু জিজ্ঞাসাবাদ করতে এসেছি। এখানে ফুলকিকে? আপনার বুঝি ভুলে যাবার রোগ আছে? আহা, তা একটু আছে। তাহলে এক কাজ করুন, আপনি ইমিডিয়েটলি ডাক্তার দেখান। তা না হলে কোন দিন হয়তো দেখবেন নিজের বউয়ের বদলে নিজের মেয়ের সঙ্গে রাত কাটিয়ে ফেলেছে। না মানে মানে যেটা জিজ্ঞেস করতে এসেছি আপনি সেটুকুই বলুন। ব্যাপারটা নিয়ে আমাকে একটু ইনভেস্টিগেশন করতে হবে। আপনি ফুলকি তো? হ্যাঁ। আচ্ছা, তাহলে বলুন তো, বিলাসবাবু যখন আপনাকে রেপ করেন তখন আপনার শরীরের কোথায় কোথায় হাত দিয়েছিলেন? একজন ভদ্রমহিলার সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটাও আপনি শেখেননি দেখছি। আহ, রাগ করছেন কেন? ডিটেলসে না জানলে কেসটা সাজাবো কি করে? আচ্ছা, আপনি বলুন তো, আপনি এই হাটখোলা থেকে প্রথম তো ওনাকে নিয়ে এসেছিলেন। তা যখন আপনি ওনাকে নিয়ে আসেন, উনি গায়ে কি পড়েছিল, নাকি একদমই বিবস্ত্র? Get out from here! আহ, পুলিশের কাছে বাধা দেবেন না। আচ্ছা, আপনি বলুন তো, যখন প্রথম আপনি ওনাকে দেখলেন তখন আপনার কি মনে হয়েছিল? যে বিলাসবাবু জোর করে ওনাকে রেপ করেছেন, নাকি উনি স্বেচ্ছায়? আপনার কথার উত্তর দিতে আমার ঘেন্না হচ্ছে। ডিটেলসে না বললে আমি তদন্তটা করব কি করে? আচ্ছা দাদু, আপনি বলুন তো, প্রথম যখন আপনি ওনাকে দেখলেন তখন ওনার শরীরে কোথায় কোথায় রক্ত লেগেছিল? এই কুত্তা, সেদিনও তুই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখেছিলিস। ফুলকি আমাকে সব বলেছে। এরপরেও যদি একটা বাজে কথা বলিস তাহলে ভেতর থেকে কাটারিটা এনে তোর গলাটা কাটবো। তারপরে বুঝবি এই বুড়ো পূর্ণ চাল হলেও ভাতে বাড়ে। ঠিক আছে, আমিও দেখব। চলি। দাঁড়ান অফিসার, এতক্ষণ ধরে আপনি আমাকে অনেকগুলো প্রশ্ন করলেন, এবার আপনি আমার কিছু প্রশ্নের উত্তর দিন তো। শুনেছি বাড়িতে আপনার একটা অল্প বয়সী মেয়ে আছে, তা প্রকাশ্য লোক দিবালোকে যদি কেউ আপনার মেয়েকে অসম্মান করতো আপনি এই প্রশ্নগুলোই করতেন তো যেগুলো আমাকে করলেন। ফুলকি, হ্যাঁ, ধর্ষণ করবার সময় আপনার মেয়ে শরীরে কি পড়েছিল? আচ্ছা, আসামির কাছে আপনার মেয়ে স্বেচ্ছায় গিয়েছিল কিনা? ধর্ষণ হওয়ার সময় আপনার মেয়ের শরীরে কোন কোন জায়গা দিয়ে রক্ত বেরোচ্ছিল? আপনার মেয়ে ধর্ষণ হওয়ার পর কোথায় পড়েছিল? এগুলো লিখবেন তো আপনার হাতে ধরে থাকা ওই ডায়েরিতে। নিজের মেয়ের নামে বাজে কথাগুলো শুনে অবাক হয়ে যাচ্ছেন, ভয় পাচ্ছেন, তাই না অফিসার? একবার ভেবে দেখেছেন যে মানুষটা নিজের স্ত্রীর গায়ে হাত তুলতে পারে, সেই মানুষটা যখন তখন প্রয়োজন হলে আপনাদের পেটেও লাথি মারতে পারে। ও ঠিক বলেছে অফিসার, আপনি দয়া করে এখান থেকে যান। আপনি দয়া করে এখান থেকে যান স্যার, কোনো তদন্তের প্রয়োজন নেই। আমি চাই না যে নতুন করে ফুলকিকে নিয়ে সে সমালোচনা করুক স্যার। তদন্তের নামে দয়া করে আপনি এই প্রহসনটাকে বন্ধ করুন। অফিসার বাবু, ঘুষের টাকার জন্য নিজের চরিত্র এবং পোশাক আপনি অনেক আগেই বিক্রি করে দিয়েছেন। এবার দেখছি সুযোগ পেলে নিজের বউ বাচ্চাটাকেও বিক্রি করে দেবেন না। মাইরি একটা ছবি দেবেন স্যার, ফুলকি, আমার ঘরের ড্রয়িং রুমে আমি বড় করে বাঁধিয়ে রাখবো। ঠিক আছে, আপনাদের মতো অফিসারটা আছে বলে জনগণ আজ নিজের হাতে আইন তুলে নিচ্ছে। বাড়িতে বসে বসে বড় বড় কথা অনেক কিছু বলা যায়, কিন্তু রোদে জলে পুড়ে মাঠে নেমে ভোটে লড়াই করতে গেলে বোঝা যায় আসল নেতা হওয়া কত কঠিন। এনিওয়ে, আজ তোমার দিন, তুমি বললে। আমার যেদিন দিন আসবে সেদিন আমিও বলবো। চলি, গুড বাই। ফুলকি অনেক হয়েছে, অনেক হয়েছে। আজ বাড়ি বয়সে পুলিশ অপমান করে গেল, কাল গ্রামের আর 5 জন এসে হাসি ঠাট্টা করবে। চলো ফুলকি, চলো। তার চেয়ে আমরা এখান থেকে কলকাতায় চলে যাই ফুলকি, দ্রক্ষিত। অসম্ভব। ওই বিলাস বর্মনের শেষ না দেখা পর্যন্ত কলকাতা তো দূরের কথা, এই গ্রাম ছেড়ে আমি পাশের গ্রামেও যাব না। ফুলকি, এই তো মা দুর্গার মতো কথা। এবার থেকে ওষুধ যজ্ঞ শুরু হবে।
মহিষাসুর বধ করতে যাবে এই দশভুজা দুর্গা। আমি যাই, আমি গিয়ে বড় অন্ডালের সাথে বলে গিয়ে, ওরে অপ্রশান্ত, দাদু এ যুদ্ধে মরে গেলে যাবি। বৌমার মৃতদেহ দেখেছি, নাথ বউয়েরও মৃতদেহ দেখবো, তবু তবু আমি কাঁদবো না রে, আমি কাঁদবো না। তবে তবে যদি বেঁচে থাকিস তাহলে জিতে ফিরিস। আমি তোর কপালে বিজয় তিলক দেখতে চাই রে মা, বিজয় তিলক দেখতে চাই। দাদু তুই কোনো চিন্তা করছিস না মা, আমি আজই এসপি সাহেবের সাথে দেখা করব, সব ঘটনা খুলে বলবো, উনি নিশ্চয়ই একটা ব্যবস্থা করবে। আপনি খুশি তো কাকা বাবু? খুব খুশি রে মা, খুব খুশি। দেখছিস না আমার দু চোখ দিয়ে খুশির কান্না বেরিয়ে আসছে। সবার তো সব স্বপ্ন পূর্ণ হয় না, তবুও জানবো এবারের ঝাড়বাতি জ্বলার স্বপ্নটা আমার সার্থক হয়নি। তবুও তুই তো জিতবি রে মা, আমি তাতেই খুশি, আমি তাতেই খুশি, আমি তাতেই খুশি রে মা। বাহ ফুলকি বাহ, সবাই তোমাকে সাপোর্ট করে চলে গেল। আমার কথা একটা বারের জন্য কেউ ভাবলো না। আর ভাববেই বা কেন? কে আমি? ওভাবে বলছো কেন সিদ্ধার্থ? কেউ না বুঝলেও আমি যে তোমাকে বুঝি। বোঝো না তুমি, কিচ্ছু বোঝো না ফুলকি, কিচ্ছু বোঝো না। বুঝো তুমি কেমন করে? কারণ তুমি তো নিজেকেই ভালোবাসো। সিদ্ধার্থ আজ তোমাকে একটা কথা বলি ফুলকি, নিজেকে ভালোবাসতে ভুলে গেলে বাকি সব ভালোবাসাগুলো যে অর্থহীন হয়ে যায় ফুলকি। হ্যাঁ, তুমি সবার জন্য ভাববে, সবার জন্য ছুটবে, কিন্তু শেষে তোমার সেই ভাঙা মনের টুকরোগুলো পুরোবে কে? আমার নিজের দিকে তাকাও, নিজের জন্য সময় রাখো ফুলকি, আর যদি পারো নিজের হাসির রসদ খুঁজে নাও। আমার হাসিটা যে হারিয়ে গেছে সিদ্ধার্থ, আজ আমার মনের মধ্যে শুধু আগুন আগুন আগুন, শুধু প্রতিহিংসার আগুন। চুপ করো দোয়াই, তুমি চুপ করো ফুলকি, তুমি চুপ করো। তাহলে বলো, যে ভালোবাসার স্বপ্ন আমি দেখেছিলাম তাকে তুমি দুঃস্বপ্নে পরিণত করতে চাইছো কেন? কারণ বাসি ফুলে যে দেবতার পূজা হয় না সিদ্ধার্থ। এটা তোমার ভুল ধারণা ফুলকি, এটা তোমার ভুল ধারণা। আমি তোমার বর্তমানকে চাই না ফুলকি, আমি তোমার অতীতকে চাই। হ্যাঁ, আমি স্বীকার করছি যে আমি স্বার্থপরের মতো তোমার সঙ্গে আমি আমার নিজের কথাটা শুধু ভাবছি। সেখানে আমি যে আমার জীবনের থেকে তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি ফুলকি। হ্যাঁ, ভালোবাসার কাছে কোনো দ্বন্দ্ব, মান, অভিমানের কোনো স্থান নেই ফুলকি, কোনো স্থান নেই। আজ যে লড়াই তুমি করতে যাচ্ছ, তাতে যদি তোমার কোনো ক্ষতি হয়, তাহলে আমি নিজেকে ঠিক রাখতে পারবো না ফুলকি, আমি পারবো না। আমি জানি সিদ্ধার্থ, আমি জানি। জানোই যদি, তাহলে মানছো না কেন? তুমি সবকিছু ভুলে আমার বুকে ফিরে আসছো না ফুলকি? পাগলের মতো করো না সিদ্ধার্থ, পাগলের মতো করো না। তোমার ভালোবাসা পাওয়ার যোগ্যতা আজ হয়তো আমার নেই, শুধু একবার একজন সাংবাদিক হয়ে তোমার কলম দিয়ে তোমার আমার ভালোবাসার কথা লিখে বলিয়ে দিও তোমার সংবাদের পাতায় পাতায় ফুলকি। হ্যাঁ, আর যদি পারো তুমি অন্য কোনো মেয়েকে নিয়ে অনেক অনেক সুখে থাকো। না ফুলকি, না। জানি তোমার খুব কষ্ট হবে, জানি তুমি অনেক কাঁদবে, পুরোনো দিনের অনেক স্মৃতি তোমার মনটাকে ব্যাকুল করে তুলবে। তবু আমি তোমাকে বলছি সিদ্ধার্থ, নিঃস্ব আমি, রিক্ত আমি, দেবার কিছুই নাই, আছে শুধু ভালোবাসা। দিয়ে গেলাম তাই, দিয়ে গেলাম তাই, না দিয়ে গেলাম তাই। ফুলকি, আমার মনের ব্যথা কেউ বুঝলো না ফুলকি, কেউ বুঝলো না। তাই তোমার পথ অনুসরণ করে আমি তোমার সাথে এগিয়ে যাব ফুলকি। সিদ্ধার্থ, তুমি কলম যেমনি হোক ভালোবাসা লেখা যায়, বন্ধু যেমনি হোক ভালোবাসা শেখা যায়। কলম যেমনি হোক
ভালোবাসা লেখা যায়, বন্ধু যেমনই হোক ভালোবাসা শেখা যায়। মনের মতো মন না পেলে তো যায় না গো ভালোবাসা, যায় না গো ভালোবাসা। কলম যেমনই হোক ভালোবাসা লেখা যায়, বন্ধু যেমনই হোক ভালোবাসা শেখা যায়। মনের মতো মন না পেলে তো যায় না তো ভালোবাসা, যায় না তো ভালোবাসা। যেমনি নয়ন চোখ মেলে চাওয়া যায়, দুঃখে আনন্দে জল ফেলে যাওয়া যায়। যেমনি নয়ন চোখ মেলে চাওয়া যায়, দুঃখে আনন্দে জল ফেলে যাওয়া যায়। স্বপ্নেরও দেখা না পেলে জীবনে জগে না তো চোখের ভাষা, যায় না গো ভালোবাসা। কলম যেমনই হোক ভালোবাসা লেখা যায়, বন্ধু যেমনই হোক ভালোবাসা শেখা যায়। মনের মতো মন না পেলে তো যায় না গো ভালোবাসা, যায় না গো ভালোবাসা। তুমি চলে গেলে বলছি হৃদয় যত হোক না পাশা, ভেঙে যায় ছলনা। পাওয়ার সুখেতে তুমি হাসো আর আমি হাসি না পাওয়া, আমি হাসি না পায়া। কুঞ্জ যেমনই হোক ফাল্গুন এসে যায়, ফুলের সুগন্ধ দক্ষিণায় ভেসে যায়। কুঞ্জ যেমনই হোক ফাল্গুন এসে যায়, ফুলের সুগন্ধ দক্ষিণায় ভেসে যায়। বাঁশি না ডাকলে মিলনের মালা কেউ তো করে না আশা, যায় না গো ভালোবাসা। কলম যেমনই হোক ভালোবাসা লেখা যায়, বন্ধু যেমনই হোক ভালোবাসা শেখা যায়। মনের মতো মন না পেলে তো যায় না গো ভালোবাসা, যায় না গো ভালোবাসা, যায় না গো ভালোবাসা, যায় না গো ভালোবাসা। ফুলকি ফুলকির আসার সময় হয়ে গেছে, এতক্ষণে নিশ্চয়ই ও চলে এসছে এখানে। আজ কারো কথায় নয়, আজ আমি নিজে ডেকেছি আমার নিজের বিবেকের সায়। হ্যাঁ হ্যাঁ, ফুলকিকে আমি নিজে ডেকেছি, কারণ বিলাস বর্মনের সাথে হাতে হাত মিলিয়ে যে পাপ কাজ এতদিন আমি করেছি, সেই পাপ কাজ থেকে নিজেকে কিছুটা বিরত রাখতে চেয়েছি। ফুলকির সাথে হাত মালিয়ে সেই কাজ থেকে আমি নিজেকে পুণ্যে আনতে চেয়েছি। সেটা তো বুঝতে পারছি, কিন্তু ওই সাগরে পৌঁছাতে গেলে এই খালকে তাকে টপকাতে হবে। আপনি কি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। চেনার কথাও নয়, আমি হচ্ছে নকল হনুমান। আসল হনুমান রামচন্দ্রের জন্য জীবন দিতে চাইছিল,
এই নকল হনুমান সীতার জন্য জীবন দিতে রাজি আছে? বেশ মজার মানুষ তো আপনি। তা আপনার সীতাটিকে? কেন ফুলকি দিদিমণি আগের দিন আপনার করা ফোনে এসে ফুলকি দিদিমণি সর্বনাশ হচ্ছে, তাই আজকে একা আসতে দিইনি, সঙ্গে আমিও এসেছি। সেদিনের জন্য সত্যি আমি খুব অনুতপ্ত। তাই তাই আজকে আমি তার কাছে এসেছি অনেক অনেক বেশি করে তাকে ক্ষমা চাইতে। আসলে বিলাস বর্মন আমাকে অনেক অনেক বাজে কাজ করতে সাহায্য করেছে। ওই ঢেমডার কথা বলবেন না তো, তককে তককে আছি, সুযোগ পাই ওর হাঁকা মতো আমি বন্ধ করে দেবো। ওই শয়তানটা আমারও অনেক বড় ক্ষতি করেছে। আপনি কি পারবেন? আপনারও? আচ্ছা, ওই ঢেমনার ওই কাজ ছাড়া আর কোনো কাজ নাই বুঝি? যাকে যাকে এখন বলুন তো, ফুলকি দিদিমাকে এখানে ডেকেছেন কেন? হ্যাঁ, একটা অতীত ইতিহাসের কথা আমি তাকে বলবো বলে এখানে কি কি ইতিহাস? ফুলকি বা সজল বাবু সেই ইতিহাসের কথা কেউই জানে না। আজ থেকে প্রায় 20 বছর আগে খাবারে বিষ মিশিয়ে মেরেছিল ওর বাবা মাকে ওই বিলাস বর্মন। না না না, হ্যাঁ ফুলকি, তখন তুমি খুব ছোট্ট, তোমার ছোটবেলার কথা একদম মনে থাকার কথা না। কিন্তু আমি জানি ওই বিলাস বর্মন তোমার বাবা মাকে নিজ হাতে খুন করেছে। তাহলে এই কথা এতদিন আপনি আমাকে বলেননি কেন? ওই বিলাস বর্মনের ভয়ে আমাকে মারার হুমকি দেখিও আমাকে তাহলে আজই বা সেই কথাগুলো বললে কেন? পারলাম না ফুলকি, তোমার মতো একটা সরল সাদা নিষ্পাপ মেয়ের এত বড় ক্ষতি করার পর আমি নিজেকে কিছুতেই চুপ রাখতে পারলাম না। তাই নিজের বিবেকের কাছে হেরে গিয়ে আমি তোমার কাছে বলতে এসেছি ফুলকি। কেরে দাদা, এবার বুঝতে পারছিস তো ওই বিলাস বর্মন তোর কাছে কত বড় দেবতা? ভুল করেছি রে বোন, ভুল করেছি। তুই এই হতভাগ্য দাদাকে ক্ষমা করে দে বোন, ক্ষমা করে দে। হ্যাঁ দিদিমণি, দাদাকে ক্ষমা করে দাও, কিন্তু কিন্তু ভুল করে শয়তানটাকে তুমি ক্ষমা করো না। চিন্তা করিস না প্রশান্ত, ওকে আমি ছাড়বো না। না, ওই বিলাস বর্মনকে তুমি কিচ্ছু করবে না, যা করবার আমি করব। ফুলকি, শুধু শুধু বিলাস বর্মন, অন্য কারোর ক্ষতি করেনি। ওই অধিকারীকে খুন করেছে ওই বিলাস বর্মন। হ্যাঁ, তার সাক্ষী আমি নিজে। তার সমস্ত পাপ কাজের সাক্ষী আমি নিজে। তার সমস্ত ক্ষমতা আমার জানা আছে, সে কি করতে পারে কি করেছে। কারণ আমি আদালতের কাঠগড়ায় সমস্ত প্রমাণের সাক্ষী দিয়ে আমি যাব, আমি নিজেই যাব। পিপিলিকার পাখা ওড়ে মরিবার তরে। এতদিন ওই বিলাস বর্মন বৃষ্টি দেখেছে, এইবার সে বন্যা দেখবে, বন্যা। কিন্তু কিন্তু আমার এমন একজনকে চাই যাকে ওই শয়তানটা চেনে না। আমাকে আমাকে চেনে না দিদিমণি, বলো কি করতে হবে? তুমি সত্যি কথা বলছো, তোমাকে চেনে না? হ্যাঁ গো, রবি থেকে রামকৃষ্ণ, বিবেকানন্দ থেকে শচীন তেন্ডুলকার, তুমি যা ছদ্মবেশে বলবে আমি ওই শয়তানদের কাছে পৌঁছে যাবো। না, কোনো ছদ্মবেশ না, যাবি একদম সাধারণ বেশ। আর সেখানে গিয়ে কি করতে হবে সেটা আমি তোকে ঠিক সময় মতো বলে দেবো। কবে যাবো? কাল। কাল রবিবার, ও বাড়ি থাকবে না। হ্যাঁ, ও থাকবে বাগান বাড়িতে। আর সে খবর সে ঠিকানা সব আমি জানি। কাল থেকে ওই বিলাস বর্মন একেবারে চুরকি না চুন নাচবে। এতদিন হাতে ধানের শীষ নেওয়া মা লক্ষ্মীর রূপ দেখেছে, এইবার সে হাতে অস্ত্র নেওয়া মা কালীর রূপ দেখবে। আমি আমার জীবনে ওই শয়তানটা যত বড় আঘাত এনেছে তার চেয়ে আরো অনেক অনেক বেশি আঘাত আনবো আমি ওই শয়তানটার জীবনে। ওই বিলাস বর্মন যে হাত নিয়ে অসংখ্য মেয়েদের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে, সেই হাতটা আমি ওর জীবন থেকে কেটে বাদ দিয়ে দেবো। ওই শয়তানটা আমার বাবা মার বিশ্বাস নিয়ে কালকে ওটার ছবল মেরে বিষে বিষে ভরে দিয়েছে আমার বাবা মার জীবন। আমি সেই শয়তানটার বুকে সেই রকম বেশ ঢালবো, বেশ। আমি ওই শয়তানটাকে এমন শাস্তি দেবো যা দেখে দ্বিতীয়বার কোনো শয়তান এই পৃথিবীতে বিলাস বর্মন হয়ে জন্মাতে ভয় পাবে, ভয়। হ্যাঁ, আমি মনুষ্যত্বের হাড়ি কাটে ওই নৈরাজ্য সম্রাট বিলাস বর্মনকে বলি দেব, বলি। তারপর তার রক্ত বিজয় তিলক পরে আমি যাব দাদুর কাছে। আমি দিব্য চক্রে দেখতে পাচ্ছি অসুর নিধন যজ্ঞ শুরু হয়ে গেছে। অসুর নিধন যজ্ঞ। ও যতই তুমি ত্রিশূল হাতে মৃত্যু মঞ্চের আয়োজন করো, যতই তুমি দুর্গের সব থেকে উঁচুতে ঘন্টা বাজিয়ে বাজাও, যতই তুমি আঘাতে জর্জরিত হয়ে উন্মাদিনী হও, এই ভগবানপুরে শুধু এই বিলাস বর্মনই থাকবে। আমিও তো সেই কথাই বলছি, লোকে তো শুনছে না। কি কে তুমি? আগে খাঁটি বেটা ছেলে, পরীক্ষায় প্রার্থনীয়, বিফলে মূল্য ফেরত। ইডিয়েট, এখানে এলে কি করে? গেটে তোমাকে কেউ আটকালো না? এই দেখুন,
আরে বাবা, এটা কি নবান্নের গেট যে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসছি বলে 14 জন 14 জায়গায় আটকাবে, তারপর মেন্টাল ডিরেক্টর দিয়ে পরীক্ষা করবে? আরে বাবা, এটা তো আপনারই বাড়ি। কিন্তু তোমাকে তো আমি ঠিক চিনতে পারছি না, কে তুমি? আপনি নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম শুনেছেন? হ্যাঁ। আমি নেতাজি সুভাষচন্দ্র নই। তাহলে? আপনি আচার্য জগদীশ চন্দ্র বসুর নাম শুনেছেন? হ্যাঁ। আমি কিন্তু আচার্য জগদীশ চন্দ্র বসু নই। আরে তাহলে তুমি কে সেটা বলবে তো? আপনি প্রশান্ত ভট্টাচার্যের নাম শুনেছেন? হ্যাঁ, এই না, এই সেটা কে? ওইটাই আমি। আগে এই অধমের নাম প্রশান্ত ভট্টাচার্য। এখানে কি চাই? আপনার পেছন। এই শালা! কথাটা তো কমপ্লিট করতে দেবেন স্যার। আপনার পিছন পিছন ঘুরে একটা কাজ চাই স্যার। ও তাই বলো। তা আমার কাছে তোমাকে কে পাঠিয়েছে? আপনার কাছে পাঠিয়েছে মাতঙ্গিনী হাজরা। এই! না, মানে ভুল হয়ে গেছে স্যার। আপনার কাছে পাঠিয়েছে রানী এলিজাবেথ। মারবো না টেনে এক চড়। ইয়ার কি মারা জায়গা খুঁজে পাওনি? গেট আউট! গেট আউট! ঠিক আছে, চলে যাচ্ছে স্যার। তবে আমার সন্ধানে ভালো ভালো মেয়ে আছে স্যার, লাগলে বলবেন। এই আগে বলবি তো। চা খাবি? না স্যার। কি একটা বলছিলিস? মানে সত্যি তোর কাছে ভালো ভালো মেয়ে আছে? আছে স্যার, আছে। কেমন লাগবে বলুন? ওই একটা ওই ডিম ভর্তি মহিলা আছে, মানে ওই প্রেগনেন্ট। আমি ফুর্তি করার জন্য মেয়ে ছেলে চাইছি, ডেলিভারি করার জন্য নয়। চলবে না, চলবে না। আর কি আছে বল? আচ্ছা স্যার, আছে একটা সেকেন্ড হ্যান্ড ডবল টেকার বাস আছে স্যার, মানে ওই ডিভোর্সি মহিলা, এই মোটা, লাগলে বলবেন স্যার। চলবে না, চলবে না। এই কোচি কিছু নেই? কোচি কিছু? হ্যাঁ স্যার, আছে। একবারে বাংলাদেশের ইলিশ, পেটে পুরো চোখ চোখ করছি। মেয়ে ছেলেরা সবসময় পিছনে লেগে থাকে বলে ওয়ার্কা পড়ে থাকে স্যার, লাগলে বলবেন। আরে একেই তো লাগবে। এই দেখতে কেমন? 3 ভাগের 1 ভাগ ক্যাটিনা। আচ্ছা, 1 ভাগ করিনা। আচ্ছা। আর 1 ভাগ পুরো নাগিনা। অসাধারণ। ক্যাটিনার মতো চুপ, করিনার মতো ফিগার, আর নাগিনার মতো শোভন। আরে একেই তো চাই প্রশান্ত। খেলতে হলে বিষধর সাপ নিয়ে খেলতেই আমি ভালোবাসি। শোনো, যত টাকা লাগে আমি দেবো। কাল রাত্রে আমার বাগান বাড়িতে চলে এসো। কিন্তু আপনার বাগান বাড়ির ঠিকানাটা স্যার? ওই নবীপুরের পলাশডাঙ্গাতে আমার বাড়ি। মনে থাকে জানো, কাল ঠিক রাত 10টা। আরে কোনো চিন্তা করবেন না স্যার, কোনো চিন্তা করবেন না। কাল রাতে আপনার যে পুরো জ্যান্ত ইলিশ এনে দেবো স্যার। তবে সঠিক দাম দিতে পারবেন তো স্যার? ওই দাম না পেলে আবার ওই ইলিশ রানী বরকা খুলবে না স্যার। এই তুমি এক কাজ করো, এই দিক দিয়ে চুপি চুপি চলে যাও। এই টাকার জন্য তুমি চিন্তা করবে না, যত টাকা লাগে আমি দেবো। ঠিক আছে স্যার, ঠিক আছে। তবে কালই দেখা হবে স্যার। আর এখন থেকে ভাবুন স্যার, কাল রাতে কি খাবেন? ইলিশের ভাপা না পাতুড়ি? আমি কেটে পড়ে। সালা, এই না হলে ভাগ্য, দুর্ভাগ্য। এই ঠিক বলেছেন কাকা, ও দুর্ভাগ্য, সত্যি দুর্ভাগ্য। আমি আপনার জন্য এত জলের মতো টাকা খরচ করছি, অথচ আপনি আমাকে বুঝতেই পারছেন না। আমাকে এখানে ডেকেছো কেন? এই কিরে শোভন, তুই কিছু বলিসনি? উনি তো আসতেই চাইছিলেন না, জোর করে নিয়ে আসতে হলো। তার কথাগুলো বলবো কখন? কাকাবাবু আমার উপরে রেগে আছেন কেন? শুনেছেন তো, আমি ওই ফুলকিকে প্রকাশ্য দিবালোকে হাটখোলার মাঠে ধর্ষণ করেছি। তুমি কি এই কথাটা বলার জন্য আমাকে এখানে ডেকেছো? এত অধৈর্য হচ্ছেন কেন? বিলাসবাবুর কথাগুলো আগে পুরো শুনুন। ভগবান আর বিলাসবাবু যা করেন মঙ্গলের জন্য করেন। বিশ্বাস করুন, আমি নিজের জন্য ফুলকিকে ধর্ষণ করিনি, করেছি আপনার জন্য। আমার জন্য? হ্যাঁ, আপনার জন্য। সামনে পঞ্চায়েত নির্বাচনে আপনি দাঁড়াচ্ছেন। এবারে ভাবুন, নির্বাচনের আগে আপনি আপনার ছেলের সঙ্গে ফুলকির বিয়ে দিয়ে দিন। তাতে একটা ধর্ষিতা মেয়ের সঙ্গে একটা ধর্ষিতা মেয়েকে আপনি বৌমা করে ঘরে নিয়ে যাচ্ছেন। পাবলিকের কাছে আপনার একটা ইমেজ তৈরি হবে। তারপরে আপনি বৌমাকে নিয়ে জিপে ঘুরুন, স্টেজে স্টেজে বক্তৃতা দিন। বিপক্ষের প্রার্থী আপনার পাশে দাঁড়াতেই পারবে না।
সব ভোট আপনার এসে পড়বে। একটা ফুলের মতো নিষ্পাপ মেয়ের ভবিষ্যৎ অন্ধকার করে দিয়ে তুমি আমার ভবিষ্যতের আলো জ্বালাতে চাইছো রাস্তায়। হ্যাঁ চাইছি, কারণ আপনি বাজলে বাপের নাম, আপনার টাকা হবে, চেয়ার হবে, ক্ষমতা হবে, বাড়ি গাড়ি সব হবে। এখন আপনার ছেলে একটা সামান্য সাংবাদিক, আপনি যদি ভোটে যেতেন আপনার ছেলে একটা বড় খবরের কাগজের মালিক হবেন, বৌমা ভালো মন্দ পড়তে পারবে, বিউটি পার্লারে গিয়ে সাজতে পারবে। তারপরে ধরুন ওই বুড়ো বাবু মানে আপনার বাবা যদি বয়স হয়েছে, যদি একটু অসুস্থ হয়ে যায়, ভালো নার্সিংহোমে চিকিৎসা করাতে পারবেন। আর যদি মারা যায় দুর্গা পূজার মতো ঘটা করে শ্রাদ্ধ করতে পারবেন। বিলাস! এক কথায় রোজগার কার? আপনার। আর খরচা কার? না আমার। আপনি খরচ করবেন? হ্যাঁ শোভন, আমি কাউকে কথা দিলে কথার খেলাপ করি না। পোস্টার ব্যানার ক্যাটারদের টাকা, তারপর এই যে যারা বাই নিয়ে করে না ওদের তেলের টাকা সব আমি দেবো। হেলিকপ্টার? এই না, ইলেকশনে হেলিকপ্টার ব্যবহার করা যাবে না। বিলাস, তুমি শুধু আমার সময় নষ্ট করছো। না কাকা বাবু, আমি সময় নষ্ট করছি না। আমি ভোটে দাঁড়াবো না বিলাস। কাকা বাবু, আপনাকে দাঁড়াতেই হবে কাকা বাবু। যদি দাঁড়াতেই হয় তাহলে তোমার বিরুদ্ধে আমি আদালতের কাঠ গড়ায় দাঁড়াবো। কাকা বাবু এমন কথা বলবেন না কাকা বাবু। আমি যা বলছি আপনি তাই করবেন। আপনার কথা ফুলকি খুব শোনে। আপনি ফুলকিকে নিয়ে কলকাতায় চলে যান। আমার বিরুদ্ধে ফোনা তুলছে ফুলকি, খুব সাবধান, তা না হলে আমি আপনাকে। আসল রূপটা বেরিয়ে এসেছে। বাহ, চমৎকার! কান খুলে শুনে রাখলে হারামজাদা। ওই ফুলকির পাশে দাঁড়িয়ে যতক্ষণ না আমি তোর হাতে হাত করা পড়াতে পারছি ততক্ষণ আমার শান্তি নেই। আমি যে ফুলকির মনোবল ভেঙে দেবো কি করে? কাকা বাবু প্লিজ দয়া করে আমার কথা শুনুন। আমি চলি। দাঁড়ান, কমসে কম একটা প্রণাম তো করতে দিন প্লিজ। দেখ কেমন ফুলকির মনোবল ভেঙে দিলাম। জানোয়ার, এর শাস্তি তোকে পেতেই হবে। ওপরে ভগবান আছে, ভগবান আছে। কেউ নেই, আমি ছাড়া কেউ নেই। এবারে লাশটাকে কি করো বিলাস বাবু? তুই আমার সাথে থেকে থেকে কেমন অমানুষ হয়ে উঠেছিস। এক্ষুনি কাকাবাবু মারা গেল, রক্ত এখনো গরম আছে। কোথায় ছুটে এসে আমাকে ধরে বলবি এ কি করলেন বিলাস বাবু, এটা কি করলেন? এত ভালো মানুষটাকে আপনি মেরে ফেললেন। এই আপনি কি করলেন স্যার? সঞ্জীব বাবুর মতো একটা ভালো মানুষকে আপনি মেরে ফেললেন। আপনি কি পাগল হয়ে গেছেন? অমরিশ দা, তুমি এখন যাও, বিলাস বাবুর মাথা ঠিক নেই। তুমি চুপ করো। দিনের পর দিন ধরে আমি অনেক কিছু সহ্য করেছি, আর এই অন্যায় আমি সহ্য করতে পারবো না। এসব তুমি কি বলছো অপু? আমি তোমাকে ভীষণ ভালোবাসি। আমি যা পাপ করেছি কার জন্যে? সব তোমার জন্য। আমার জন্যে? হ্যাঁ তোমার জন্যে। আমি চাই তুমি যাতে সচ্ছল থাকো, সুন্দর থাকো, তোমার বাবা মা যাতে সুখে থাকে, আমি সেই জন্যই। ওপরওয়ালা না চাইলে না কেউ সুখে থাকতে পারে না স্যার। এই এক মিনিট, এই সব বল কি? এই তোকে যেটা কালকে বললাম। কি বললেন মানে? আরে তোকে বললাম না আমি তিস্তাকে ডিভোর্স করে অপরাজিতাকে বিয়ে করব। কিন্তু আমি যদি বিয়ে না করি? কেঁদে ফেলো। আমি শয়নে স্বপনে জাগরণে শুধু তোমাকেই দেখতে পাই। আমি চোখ বন্ধ করলে দেখতে পাই। কি দেখতে পান আপনি? চোখ বন্ধ করলে দেখতে পাই তুমি ওই নদীর পাড়ে গিয়ে ফুলকির দলে নাম লিখিয়েছো। আজকে সকালে যেমন গিয়েছিলে। আপনি নিশ্চয়ই কোনো ভুল কিছু দেখেছেন স্যার। ফুলকিকে ওর দাদাকে নিশ্চয়ই ওর বাবা মাকে আমি মেরে দিয়েছি এই কথাটা বলে দিয়েছো। এইসব আপনি কি বলছেন স্যার? না আপনার কথা ভুল হচ্ছে স্যার। এই আমি না, সবর বলে চাই সবর। হ্যাঁ, আমি আজ সকালে তোমায় নিজের চোখে দেখেছি, তুমি ফুলকির সাথে নদীর পাড়ে গিয়ে দেখা করেছো। আরে না, তুমি কিছু ভুল দেখেছো। আরে আমিও তো তাই বলছি। হয়তো তোমার মতো অন্য কাউকে দেখে ভুল করে ফেলেছে। আসলে কি জানো, এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না। আমি স্বপনের কথা একদম বিশ্বাস করিনি। কি করবো বলো, প্রাণের মায় যে বড্ড বড় মায়া, আর ওকে যে পুরোপুরি অবিশ্বাসও করতে পারছি না। স্যার আপনার শরীর নিশ্চয়ই কোনো খারাপ হয়েছে। আমি ভেতর থেকে একটু ড্রিঙ্কস নিয়ে আসি, আপনি একটু ড্রিঙ্কস করবেন স্যার? আমি এখনই আসছি। পালিয়ে যেতে চাইছো? না মানে
যাও যাও, চলে যাও, চলে যাও, চলে যাও। বুঝলি স্বপন, মেয়েদের বুকে কখনো গুলি করবি না, কারণ মেয়েদের বুকে থাকে সন্তানের জন্য স্নেহ, মায়া, মমতা। হ্যাঁ হ্যাঁ, যা যা যা, তাড়াতাড়ি তুষার বাবুকে একটা খবর দে, বল এক্ষুনি আসতে হবে। ছুটে যা, ছুটে যা, ছুটে যা, ওকে স্যার। ছুটে যা, ছুটে যা, ছুটে যা। তিস্তা! 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 আমাকে বাঁচা তিস্তা, আমি তোমার পায়ে পড়ি। কি হয়েছে কি সেটা তো বলবে। আর রাগের মাথায় উত্তেজিত হয়ে আমি দুটো খুন করে ফেলেছি। তুমি আমাকে বাঁচাও তিস্তা। বিলাস, এই দেখো, এই পিস্তলটা দিয়ে আমি ওই সঞ্জীববাবু আর অপরাজিতাকে খুন করে ফেলেছি। বিলাস, আমি ভুল করেছি তিস্তা, আমার রাগ আমার জীবনটাকে একেবারে তছনছ করে দিয়েছে। আমি প্রায়শ্চিত্ত করতে চাই তিস্তা। তুমি না চাইলেও তোমাকে এই পাপের প্রায়শ্চিত্ত করতে হবে, কিন্তু তার আগে বলো এমন কি হয়েছিল যার জন্য তুমি এই দুটো মানুষকে খুন করেছো? কে 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 কাকে খুন করেছে? এই স্যার, আপনি এসে গেছেন? আসুন আসুন আসুন, ওই দেখুন আমার স্ত্রী কিরকম পাগলের মতো করছে। বিলাস, কি হয়েছে কি হয়েছে কি খুলে বলুন। আসলে কিছুক্ষণ আগে সঞ্জীববাবু এসেছিলেন তিস্তার কাছে, ওই সেই কেসের ব্যাপারে না, আই সি। ওই কেসটা তুলে নিতে সঞ্জীববাবুকে ওর কাছে এসে আমার বউ তো রেগে গিয়ে ওকে গুলি করে মেরে দিল। তাই নাকি? শুধু তাই নয় তুষার বাবু, আমি এর প্রতিবাদ করতে গিয়েছিলাম বলে ও আমার উপরে বন্দুক তুলেছিল, কিন্তু আমার ওই সেক্রেটারি অপরাজিতা ছুটে এসে আমাকে বাঁচিয়ে দিল। তখন আমার বদলে গুলি লাগে ওই অপরাজিতা। জানোয়ার, ইচ্ছা করতে তোমাকে আমি এক্ষুনি খুন করে ফেলি। ওই দেখুন স্যার, ওই দেখুন আবার গুলি চালানো। জয় মা ভবানী, ভাগ্যিস গুলি ছিল না। আমার তো বিশ্বাসই হচ্ছে। আমারও কি চাই বিশ্বাস হচ্ছে। দেখুন স্যার, এইখানে ছিল সঞ্জীব বাবু, এইখান থেকে প্রতিবাদ করছিল, ওইখান থেকে গুলি করেছে, তাই বুকে গুলি লেগেছে। আবার এইখানে এসে অপরাজিতা এর প্রতিবাদ করতে এসেছিল, সেই জন্য ঠিক এইভাবে ধরেছেন। দেখুন এইভাবে ছিল তো। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি সেক্রেটারি হলেও অপরাজিতা আমাকে কত ভালো। আমি এখন বুঝতে পারছি অপরাজিতা আমার সেক্রেটারি হলে কি আমাকে কত ভালোবাসত। ইউ আর আন্ডার অ্যারেস্ট সিস্তা দেবী। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, এই সমস্ত ঘটনা সাজানো, আমি খুন করিনি। পিস্তলটা এখনো আপনি আপনার হাতেই ধরে আছেন। আমার সামনে থেকে দুবার গুলি চালালেন, এর পরেও বলবেন আপনি খুনটা করেননি? হ্যাঁ হ্যাঁ, আমি বলবো আমি খুন করিনি। ওই শয়তানটা সব সাজিয়েছে। ঠিক আছে, আপনার যা বলার আদালতে গিয়ে বলবেন। চলুন। এই তিস্তা, চিন্তা করো না, তুমি আমাকে ভালো না বাসলে কি হবে, আমি কিন্তু তোমাকে খুব ভালোবাসি। ওই সপ্তাহে একবার অন্তত তোমার ওই জেলখানায় গিয়ে দেখা করে আসবো। হ্যাঁ, কি হলো, চলুন। দাঁড়ান, একটু আমায় বলতে দিন। বিলাস বর্মন, অবহেলা করতে করতে যেদিন অবহেলিত মানুষটা তোমার পাশ থেকে সরে দাঁড়াবে, সেই দিন বুঝবে অবহেলা করাটা কত সাংঘাতিক। তেল শেষ হয়ে গেলে প্রদীপের আগুনটা একটু মাথা চাড়া দিয়ে জ্বলে উঠে দপ করে নিভে যায়। তোমারও তেল শেষ হয়ে গেছে, যেটুকু সলতে বেঁচে আছে খুব তাড়াতাড়ি জ্বলে ছাই হয়ে যাবে। ছাই। কি বুঝলি? আপনি জানতেন পিস্তলে 4টে গুলি আছে? তুই একটা কেলানে মাইরি। আরে গুলি থাকলে কেউ দেয় হাতে পিস্তলটা? কিরকম খেললাম বলতো। আমি অনেক বড় বড় শুয়োরের বাচ্চা দেখেছি, কিন্তু আপনার মতো এরকম ইম্পোর্টেড শুয়োরের বাচ্চা একটাও দেখিনি। সুপু, পায়ের ধুলো দেন গুরু, মাদুলি করে পড়বো। পায়ের ধুলো নে। তোরা কি এখনো সব মুখ বুঝে দাঁড়িয়ে থাকবি? তোরা কি ওই শয়তানটাকে শাস্তি দিবি না?
হে ঈশ্বর, তুমি আমাকে বাঁচিয়ে রাখলে। প্রথমে আমার বৌমাকে কেড়ে নিলে, তারপর আমার ছেলেটাকেও কেড়ে নিলে। কেন কেন কেন? তুমি একটু শান্ত হও দাদু। কি করে শান্ত হব? চোখের জল শুকিয়ে গেলেও মন যে শান্ত হবে না। এমন পোড়া কপাল নিয়ে জন্মেছি আমি যে আমার আগে আমার অমন টাটকা প্রাণ আমার ছেলেটা চলে গেল। বাবা চলে যায়নি দাদু, এই নিষ্ঠুর সমাজ বাবাকে জোর করে কেড়ে নিয়েছে। তাই তো এই ভগবানপুরে একবার আগুন জ্বলবে, যে আগুন এই নররূপী অসুরকে পুড়িয়ে ছাই করে দেবে। সিদ্ধার্থ, হ্যাঁ ফুলকি, হ্যাঁ, আঘাত ভুলে গেলেও আঘাতকারীকে ভোলা যায় না। ক্ষত শুকিয়ে গেল তার দাগটা থেকে যায় ফুলকি। তাছাড়া তোমরা কাঁদছো কেন? কেন চোখের জল ফেলছো? আমার বাবা তো বীরের মতো মারা গেছে, এই বীরের আত্মীয়দের যে কাঁদতে নেই ফুলকি। সিদ্ধার্থ, আমি গ্রামে আসার পর থেকে সব কি হয়ে গেল সিদ্ধার্থ। আজ আমার জন্য কাকা বাবু। না না দিদিমণি, না, তোমার জন্য কিছু হয়নি, হয়েছে এই বিধু কাপুরুষদের জন্য। এরা এরা যদি সেদিকের প্রতিবাদের ঝড় তুলতো, তাহলে তাহলে এই কর্তা বাবুকে আমাদের এইভাবে চলে যেতে হতো না। না, কিন্তু আর না। ওই শয়তানটাকে, ওই সন্তানটাকে আমি এমন করে আমাদের সবার জীবন নিয়ে আমি ছিনিমিনি খেলতে দেব না। এতদিন আমি তোমাকে বারণ করেছি ফুলকি, কিন্তু আজ আমি তোমাকে বলছি ফুলকি, চলে এসো আমার সঙ্গে। আমি? হ্যাঁ, আর আমাদের প্রাণের মায়া নেই, আর আমাদের হারাবার কোনো ভয় নেই। তাই তোমাকে বলছি ফুলকি, তুমি নিজের হাতে ওই শয়তানটাকে কুপিয়ে কুপিয়ে খুন করবে। সিদ্ধার্থ ঠিক কথাই বলেছে। আচ্ছা আচ্ছা ফুলকি, ওই মহামায়ার আবির্ভাবের কথা তোমাদের মনে আছে? মহামায়া? হ্যাঁ হ্যাঁ, মা মহামায়া দশভুজা শ্রী দুর্গা অসুরদের তাণ্ডবে যখন স্বর্গরাজ্য লণ্ডভণ্ড, তখনই 10 অস্ত্র নিয়ে তিনি আবির্ভূত হয়েছিলেন। চারিদিকে বেজে উঠেছিল শঙ্করধ্বনি, ঘণ্টাধ্বনি। সেই কাহিনী কি তোমাদের জানা আছে দাদু? হ্যাঁ, তাহলে আর চুপ কেন? আমাদের গ্রামে আজ ওই নররূপী অসুরদের দমন করতে স্বয়ং মা মহামায়া আবির্ভূত হয়েছেন। তাহলে আর দেরি কেন? যে আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, যে তোমার মান সম্মানকে ধুলোয় মিশিয়ে দিয়েছে, তাকে তুমি ছেড়ো না। তার প্রত্যেকটা ফোঁটা রক্তের দামের হিসেব তুমি নিও। দাদু, ভালোবাসা যদি প্রতিশোধ চায়, তুমি অস্ত্র ধরো। বুকে তো পড়ে আছে হৃদয়, তাকেই হাতিয়ার করো। দাদু, জানি একদিন চলে যেতে হবে, তবু রেখে যাব হাসি গান, রেখে যাব যত তোমার আমার আচম্য পিছুটান। হয়তো কখনো ফিরবো না, তবু ধানের শীষে দেখবে আমার হাসির শব্দ নীরবে রয়েছে মিশে। কিছু কথা বাকি থেকে যাবে, শুকাবে চোখের জল। কিছু কথা নদী হয়ে বয়ে যাবে কলকল। হয়তো কখনো ভেবো না আমি নেই, আমি থাকবো কাছে বা দূরে, থাকবো তোমার ক্লান্ত বাঁশির বিষণ্ণ সুরে সুরে। জানি একদিন মুছে যাবে স্মৃতি, উড়ে হবে ধুলো ছাই, তবু আমায় মনে রেখো যদি আমি চলে যাই। রাতের আকাশে ভোরের বাতাসে মেঘেদের কাছাকাছি, সবখানে শুধু আমায় রেখো। তোমাদের কাছে আমি আছি, আমি আছি। তোমরা সবাই আমার স্বামীকে মারার প্ল্যান করছো। তোমাদের এই বদল করা সমাজ করতে বদলার মিছিলের প্রথম সারিতে ন্যায়ের পতাকা হাতে আমিও পথ দেখানোর জন্য চলে এসেছি। কিন্তু বৌদি, আমরা যে শুনেছিলাম তোমাকে মিথ্যে বদনাম দিয়ে ঘুষখোর পুলিশ অফিসার তুষারবাবু থানায় নিয়ে গিয়েছিল। হ্যাঁ, নিয়ে গিয়েছিলাম ফেরত নিয়ে আসার জন্য। তুষারবাবু, আপনি? তোমার এক ছেলে তোমার কাছ থেকে চলে গেছে দাদু, কিন্তু এই খারাপ ছেলেটা ভালো হয়ে আবার তোমার কাছে ফিরে এসেছে। তুমি? হ্যাঁ, আমি তুষার পাল, যা তোমরা কেউ জানো না। ছোটবেলা থেকে আমাকে কেউ শাসন করেনি, আমার গায়ে কেউ হাত তোলেনি। আমি যা অন্যায় করেছি সবাই তা মুখ বুজে মেনে নিয়েছে, আমার অন্যায়কে সবাই সাপোর্ট করেছে। কিন্তু দাদু, যেদিন তুমি আমার প্রথম চটটা আমার গালে মারলে না দাদু গো, যেদিন এই পোশাকটা পরেছিলাম, চটটা যদি তুমি সেদিন মারতে না দাদু, তাহলে তোমাদের এই তুষার পাল ঘুষখোর পুলিশ অফিসার হয়ে সবার কাছে হাত পাততো না। তুষারবাবু? হ্যাঁ, আমি সেদিন যাওয়ার সময় বলেছিলাম না,
বলার সময় হলে আমি বলবো, আজ আমার সেই সময় এসেছে। ওই স্ক্রাউন্ডেলটার কাছ থেকে যদি আমি বৌদিকে অ্যারেস্ট করার নাটক না করে নিয়ে আসতাম না, তাহলে যে কোনোভাবেই বৌদিকে ও মেরে দিত। তাই তো গ্রেপ্তার করার নাটক করে আমি থানায় নিয়ে গিয়েছিলাম ঠিকই, কিন্তু কাগজে কলম কোনো কেস সাজাইনি দাদা। ভালোই করেছেন, ভালোই করেছেন। এক গলা গঙ্গা জলে যদি কেউ দাঁড়িয়ে বলতো যে বৌদি খুন করেছে, তাহলে আমরা কেউ বিশ্বাস করতাম না। এতদিন ধরে পুলিশের চাকরি করছি, কোন খুনটাকে করতে পারে আর কে পারে না সেটুকু বোঝার ক্ষমতা আমার রয়েছে। তাই তো যৌতুকগৃহে আগুন লাগার আগেই লক্ষ্মী প্রতিমাকে আমি নিয়ে এলাম এখানে প্রতিষ্ঠা করার বাবু, সেই ভুল বুঝলেন তুষারবাবু, কিন্তু বড্ড দেরি করে ফেললেন। আর আপনার সেই দেরি করার মাসুল আপনি নয়, আমরা দিচ্ছি। আমরা জানি জানি আমি ক্ষমার যোগ্য নই, আমি ক্ষমা চাইতে পারি না। তাই তাই যাই শাস্তি আপনারা আমাকে দেবেন, আমি সেই শাস্তি মাথা পেতে মেনে নেব। বলুন বলুন আমাকে কি করতে হবে বলুন। বল বল, ফিরিয়ে দিতে পারবি আমার ছেলেকে? বল, পারবি? দাদু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বল, ফিরিয়ে দিতে হবে আমার নাতির স্বপ্নকে? বল, পারবি? দাদু, ফিরিয়ে দিতে হবে ফুলকির সম্মানকে? বল, পারবি? দাদু, না 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 না, আমি বলছি এর কোনোটাই তুই ফিরিয়ে দিতে পারবি না, কারণ তোর যে সে ক্ষমতা নেই। যা যাওয়া সে তো আমার হারিয়ে গেছে। তাই তো ওই ঠাকুরকে বলবো, আমাদের উপরে এইভাবে অত্যাচার করলে একদিন না একদিন মর্ত থেকে তোমার পূজায় উঠে যাবে। কেন করবো তোমার পূজা? অভাব, ব্যথা, যন্ত্রণা, সুখ ছাড়া তুমি তো আমাদের আর কিছুই দিতে পারবে ঠাকুর। আমরা যত কাঁদি তোমরা তত হাসো। এই বৃদ্ধহারা বিদাস তোমাকে অভিশাপ দিচ্ছে, হে ঈশ্বর, আমার মতো তোমাদের মুখের হাসি শুকিয়ে যাবে, শুকিয়ে যাবে, শুকিয়ে যাবে। তোমরা একটু দাদুর কাছে কাছে থাকো। কাকাবাবুর জন্য একেবারে দাদু পাগল হয়ে গেছে, কখন যে কি করে ফেলে তার কোনো ঠিক নেই। তুমি কোনো চিন্তা করো না দিদিমণি, দাদুর কিচ্ছু হবে না। তবে হ্যাঁ, একটা কথা খেয়াল রাখো দিদিমণি, এই ছোট মুখে বড় কথা হবে। তবু বলছি, ওই বুড়ো মানুষটার চোখের জলে বিচ্ছর হয়ে যাবে। ওই বিলাস বর্মনের চলার পথ, বিলাস বর্মনের। বৌদি, আমার যে আর কিছু করার নেই বৌদি। হ্যাঁ বৌদি, মনকে তুমি শক্ত করো। হাজার হলেও তো তোমার স্বামী, তাই আমি তোমাকে বলতে বাধ্য হচ্ছি বৌদি। তোমার স্মৃতিতে চওড়া করে পড়া ওই সিঁদুর, তোমার কপালের গোল করে আঁকা সিঁদুরের টিপ, তোমার হাতের শোভা বাড়ানো শাখা পলা, আমার কাছে যে ওগুলোর আর কোনো মূল্য নেই বৌদি। বেশ তো ভাই, অত চিন্তা করছিস কেন? স্বামী মারা গেলে স্ত্রীরা তার সিঁদুর মুছে ফেলে। এতদিন পৃথিবীতে তো এই নিয়ম চলতো, আমি নয় আজকে সেই নিয়ম ভেঙে ফেললাম। কারণ আমি আমার স্বামীর মৃত্যু দেখতে চাই, আর সেই স্বামীর মৃত্যুর আগে আমি আমার স্মৃতির সিঁদুর আমি মুছে দিলাম। হ্যাঁ আমি আজ বিলাস বর্মনের পাশ থেকে সরে গেলাম। তুই দেখিস ফুলকি, আজ পর্যন্ত যে অমানসিক কাজ করেছে, কাল শ্মশানে পৌঁছানোর লোক পাবে না, পোড়ানোর জন্য কোনো মানুষ পাবে না। ভাগাড়ে ফেলে দিলেও উপোস করে দিন কাটাবে, তবু কোনো পশুও তাকে ছুঁয়ে দেখবে না। বৌদি, বেশ, আমিও চলি। কোথায়? ওই বিলাস বর্মনের কাছ থেকে শেষ নিঃশ্বাসটা ফিরিয়ে আনতে। না ফুলকি, আইন তুমি নিজের হাতে তুলে নিতে পারো না। আইন? আপনি কোন আইনের কথা বলছেন? যখন ওই জানোয়ারটা আমার উপর পাশবিক অত্যাচার চালানো, তখন আপনাদের আইন ভক্তিমূলক গান গাইছিল। যখন ওই জানোয়ারটা নিরীহ কর্মচারীর অধিকারকে খুন করলো, তখন আপনাদের আইন হাসপাতালে শুয়ে বিশ্রাম নিচ্ছিল। যখন ওই জানোয়ারটা অপরাজিতার কাকাবাবুকে খুন করলো, তখন আপনাদের আইন প্রমাণ খুঁজতে ব্যস্ত ছিল। অফিসার, আপনাদের আইনকে কেউ ছোটবেলায় পোলিও খাওয়ায়নি, ফুলকি, তাই বড় হয়ে আপনাদের আইন আজ
তাছাড়া আর কি বা করার আছে আপনার? আপনি বড় জোরেই বিলাস বর্মনকে অ্যারেস্ট করবেন, আদালত প্রমাণ চাইবে, বসবে তদন্ত কমিশন, দিনের পর দিন ধরে চলবে প্রমাণ জোগাড় করার চেষ্টা, সপ্তাহ পর সপ্তাহ ধরে চলবে কি না জেরা করার অছিলায় আড্ডাবাজি, আর মাসের পর মাস ধরে চলবে চার্জশিট লেখার কাজ। তারপর একদিন আদালতে কেস উঠবে, জর্ষে যে এসলাসে কালো কোট পরে উকিল বাবুরা সল জবাব শুরু করবে, আর আমাদের মতো সাংবাদিকরা সেই সল জবাবকে রসালা করে খবর ছাপবে। ঘড়ির ঘটা 5টার ঘরে পৌঁছলে জজ সাহেব পরের তারিখ দেবেন, এইভাবে তারিখের পর তারিখ, তারিখের পর তারিখ দিতে দিতে কেটে যাবে বছরের পর বছর। তারপর একদিন দেখবেন কেস ডিসমিস। আপনি ভুলে যাবেন এই ইতিহাস, জনগণ ভুলে যাবে এই খবর, কিন্তু ফুলকিকে কোনোদিন ভুলতে পারবে? ওর কপালে লেপটে দেয়া কলঙ্কের কালিটা দাদুকে কোনোদিন ফিরে পাবে? তার হারিয়ে যাওয়া সন্তান সিদ্ধার্থ। হ্যাঁ, আমি সিদ্ধার্থ, আমি সাংবাদিক সিদ্ধার্থ। একটা মানুষকে প্ল্যান মাফিক ডেকে নিয়ে গিয়ে তাকে গুলি করে খুন করা হয়েছে, এরপরে কি আমি আমার হারিয়ে যাওয়া বাবাটাকে কোনোদিন ফিরে পাবো না? আর আমি আমার সীতাকে কি করে ভুলতে পারবো? না, আমরা কেউ কোনোদিন আমাদের হারিয়ে যাওয়ার যন্ত্রণাকে ভুলতে পারবো না, কারণ ওই জানোয়ারটা আমাদের প্রত্যেকের জীবনে একেবারে অন্ধকার নামিয়ে দিয়েছে, অন্ধকার। তুমি ঠিক বলেছো ধরিত্রী। এই তো স্যার, আমি এসে গেছি। বলুন আমাকে কোথায় ডিউটি করতে যেতে হবে? নারান্দা। তবে আমার পিস্তলটা না স্যার সরকার কেড়ে নিয়েছে। আপনি সুপারিশ করলে পিস্তলটা আবার ফেরত পাবো, আর তারপর এই ধরিত্রীকে যারা ধ্বংস করতে চাও সেই সব সমাজ বিরোধী সত্তান্বেষী মানুষগুলোর পক্ষে চালাবো স্বাধীনতার গুলি। নারান্দা। এই যে সাংবাদিক, খবরের কাগজে খবরগুলো লিখবে? হ্যাঁ লিখবো নারান্দা, আমি লিখবো। কি লিখবে? ওরে ঘুমিয়ে থাকা মানুষের দল, ছাড় দীর্ঘশ্বাস। আর কতদিন থাকবি ঘুমিয়ে? কেটে গেছে 12 মাস। আর কতদিন সহ্য করবি এদের অত্যাচার? আর কতদিন মুক্তি বুঝে মানবী ভ্রষ্টাচার? এবার তুমি তোমার লেখা খবরগুলো পৌঁছে দাও ওই জনগণের কাছে। আর জনগণ, তুমি বলে ওঠো, তোমার খবর পেয়েছি রানার, পেয়েছি যে মনে বল, তাই তো করেছি লড়বো বলে বিদ্রোহীদের দল। জনগণের সুরক্ষার জন্য এই প্রশাসন তুমি তৈরি তো? স্যালুট মারছি তোদের, আমি স্যালুট মারছি ভাই। স্বাধীন এবার আমিও হব, বলার কিছু নাই। জননী, সাংবাদিক তোমার পাশে, জনগণ তোমার পাশে, প্রশাসন তোমার পাশে। তুমি সাজবে না রণক্ষেত্রের পোশাকে, দেবে না সৈন্যদের আদেশ, চালাবে না তলোয়ার। অন্ধকারের বুক ছেড়ে আজ দেখাবো দিনের আলো, মুছে যাক সব আছে যত সব আবর্জনার কালো। পায়ের চাপে কাঁপবে মাটি, কুচকে উঠবে ভুরু, স্বাধীনতার সত্তা ফেরাতে মুক্তিযুদ্ধ শুরু। অন্ধকারের বুক ছেড়ে আজ দেখাবো দিনের আলো, মুছে যাক সব আছে যত সব আবর্জনার কালো। অন্ধকারের বুক ছেড়ে আজ দেখাবো দিনের আলো, মুছে যাক সব আছে যত সব আবর্জনার কালো। চাপে কাঁপবে মাটি, কুচকে উঠবে ভুরু, পায়ের চাপে কাঁপবে মাটি, কুচকে উঠবে ভুরু। স্বাধীনতার সত্তা ফেরাতে মুক্তিযুদ্ধ শুরু, মুক্তিযুদ্ধ শুরু, মুক্তিযুদ্ধ শুরু, মুক্তিযুদ্ধ শুরু। মুক্তিযুদ্ধ শুরু। লড়াই। এই বিশাল সম্পত্তি তৈরি করতে অনেক লড়াই করতে হয়েছে রে সবু। তবে কেন জানি না মনে হচ্ছে এখন না আমার নিজের বলতে কেউ নেই। এত বিষয় সম্পত্তি কার জন্য করলাম বল? এই শোভন, কেউ না থাক, তুই আছিস বল। আমি মরে গেলে সব তোর। হ্যাঁ, কার জন্য জিলিপি ভাজছো বাবা? তুমি হলে বিষাক্ত কেউটে, হ্যাঁ? সুযোগ পেলেই ছবল মারবে। এই কিছু বললি?
কই না তো। আমি ভেবেছিলাম অপুকে তোর কাছে রেখে যাবো, বুঝলি? বেইমানি করলো, তার শাস্তি পেলো। সারা বুড়ো কি তুমি আমাদের টেস্ট করছো? এই পৃথিবীতে এখনো টিকে আছি তোমার জন্য। তোমার যে নুন খেয়েছি তার জন্য 3.5 জন্ম তোমার গোলাম হয়ে থাকবো। এই সাড়ে দিন কেন? ওই হাফটা কি আমার পেছন মারার জন্য রে? কি যে বলো গুরু, হাফ বললাম কারণ যা জিনিসপত্রের দাম বেড়েছে, তা হাতে বেশি কিছু না পেলেও হাত যেমন বড় হলেই হরিবল হলে বড্ড কড়া করে দিয়েছে, একটু জল দে। কিন্তু সেই ছোঁড়াটা এখনো আসছে না কেন বলতো? আমি এসে গেছি। ও বাবা, সে তো দেখতে পাচ্ছি। কিন্তু ভাই পর্যন্ত তুমি একা কেন? আসলে কি হয়েছে জানেন স্যার? হ্যাঁ, সেদিন তো বড় মুখ করে বললাম নিয়ে আসবো, কিন্তু মেয়েটা এখন বেঁকে বসেছে। বলছে আমার ভীষণ ভয় লাগছে। বস, হারামজাদিটা হেভি সতীপনা দেখাচ্ছে। এ ভাই, এই, মুখ সামলে কথা বলবে। গৃহস্থ বাড়ির মেয়ে হয়তো একটু পাবেই। এই ঠিক বলেছে, একদম ঠিক কথা বলেছে। এই সবু, এতগুলো বছর আমার সঙ্গে কাজ করি, হতে কার সাথে কীভাবে ফেল করতে যায়? বলছে তো গৃহস্থ বাড়ির মেয়ে, ভদ্র বাড়ির মেয়ে, হয়তো একটু পাবে। বল, এই যাও যাও, বলো সরি বলো। সরি ভাই। ঠিক আছে ঠিক আছে। কিন্তু এই পর্যন্ত আমার যে এই ভরা ভাদরের ইলিশকে খুব দেখতে ইচ্ছে করে। এই পর্যন্ত এই কি যেন নাম? মুন্নি স্যার। হ্যাঁ, কি? আরে বলো, আরে বলো। আরে মুন্নি মুন্নি মুন্নি। মুন্নি। এই সব মুন মানে চাঁদ, আর তারপরে নি, তার মুন চাঁদ, চাঁদনি। আশায় আশায় বসে আছি, কবে পাবো চাঁদনির মন। আমার যা তস হয়েছে না পর্যন্ত, এক্ষুনি পাঠিয়ে দাও না। আমি ওই চাঁদনির রাতে জোসনা একটু গায়ে মারতে যাই। আরে নিশ্চয়ই মাখবেন স্যার, নিশ্চয়ই মাখবেন। আমি হলপ করে বলতে পারি আপনার বুকে শোভে দেওয়ার জন্য মুন্নি রেডি হয়ে এসছে। এখানে আসবে আর এসে বলবে मुन्नी बदनाम हुई डार्लिंग तेरे लिए, मुन्नी बदनाम हुई डार्लिंग तेरे लिए, मुन्नी के गाल गुलाबी चाल शराबी शराबी रे, ले झंडू बाम हुई डार्लिंग तेरे लिए, मुन्नी बदनाम हुई डार्लिंग तेरे लिए, मुन्नी बदनाम हुई डार्लिंग तेरे लिए। এই কে কে তুমি? কে তুমি? এ কি? আরে 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 চমকে গেলে নাকি? আরে এই সবে তো তোমার চমকানো শুরু। তার মানে কি হলো? তার মানে পুরো ঘটনাটা সাইছে এই ফুলকি দিদি বনি। আমি এক্ষুনি মেরে তোর হাঁকা মাথা বন্ধ করে দিতে পারতাম, কিন্তু আমি মারবো না। তোকে মারবে এই ফুলকি দিদি বনি। ফুলকি দিদি বনি, তোমার সামনে দাঁড়িয়ে থাকে পাপের সম্মুটার দম্ভ অহংকার তুমি মাটির সাথে মিশে দাও। আমি বাইরে আছি, প্রয়োজন হলে আমাকে আবার ডেকো। চলে দিদি বনি। সালা বাঘ শিকার করতে বাঘের খাঁচায় ঢুকে পড়েছি ফুলকি। আমি সবাইয়ের সামনে তোর ইজ্জতের নিলাম করে দিয়েছিলাম, তবুও তোর শিক্ষা হয়নি। তোকে না দেখে আমার হাসি পাচ্ছে রে, হাসি। এসে না
হেসে নাও বিলাস বর্মন, হেসে নাও। কারণ আর কিছুক্ষণ পরে হাসি তো দূরের কথা, তুমি শেষ কান্নাটাও কাঁদার সময় পাবে না। তার আগে ওই লাশ কাটা ঘরে তোর বডিটা পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেবো। কি বললো বিলাস বর্মন? কথায় আছে সময় খারাপ গেলে মানুষের পেঁয়াজের খোলাতেও পা কাটে। তোমার দেখতে সেই অবস্থা। আরে গুলিটা চালালে আমাকে মারার জন্য কিন্তু কি দুর্ভাগ্য, বন্ধুকে গুলি নেই। হ্যাঁ এই সবু, আমার পিস্তল থেকে কে গুলি বার করলো বলতো? আমি। হ্যাঁ তুই? হ্যাঁ আমি। হ্যাঁ কিছু মনে করবে না বস, টাকার লোভে আপনার সাথে হাতে হাত মিলিয়ে কাজ করলেও আপনাকে চিনতে আমার বাকি নেই। যে নিজের কাজে স্বার্থসিদ্ধি করার জন্য নিজেরই বিয়ে করা বউকে ফাঁসিয়ে দিতে পারে, সে তো আমার মতো সাধারণ কর্মচারীকে যখন তখন ফাঁসিয়ে দিতে পারে। তুই? হ্যাঁ আমি। আমার পাপের প্রায়শ্চিত্ত করতে আমি এই ফুলকি দিদিমণি দলে নাম লেখালাম। চলি ফুলকি দিদিমণি, থানায় যাচ্ছি সেলেন্ডার করতে। পারলে তুমি আমায় ক্ষমা করে দিও দিদিমণি, তুমি আমায় ক্ষমা করে দিও। দেখ, তাকিয়ে দেখ বিলাস বর্মন, এখন তোর চারপাশে তোকে বাঁচাবার জন্য কেউ নেই। আরে বিলাস বর্মন নিজে বাঁচতে জানে রে ফুলকি। আরে বন্দুকে গুলি নিতে কি হয়েছে? গায়ের শক্তি তো কমে যায়নি। আমি তোর গলা টিপে শেষ করে দেবো। তার আগেই তোকে এই মাটির সঙ্গে মিশিয়ে দিলাম রে বিলাস বর্মন। বল 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 বল, ওঠ বিলাস, ওঠ ওঠ। বল কেন কেন তুই আমার বাবাকে আমার জীবন থেকে কেড়ে নিয়েছিস? কেন আমার ভালোবাসাকে ষড়যন্ত্রের হাড়ি কাটে বলি দিলি? কেন আমার জীবনটাকে নিয়ে তুই ছিনিমিনি খেললি রে বিলাস? শোন, আজ ওট 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 ওট, আজ তোকে খুন করলে যতটা অপরাধ করব না, তার চেয়ে বেশি অপরাধ করব যদি আমি তোকে ছেড়ে দিই। তাই যমরাজের খাতায় তোর নামটা লেখার আগে আজ আমি চন্দ্রবিন্দু বসিয়ে দেবো। দে দে আমার বাবাকে তুই আমার কাছে ফিরিয়ে দে। ফিরিয়ে দে আমার হারিয়ে যাওয়া সম্মান, আমার হারিয়ে যাওয়া সম্মান ফিরিয়ে দে, ফিরিয়ে দে। তিস্তা বৌদির হারিয়ে যাওয়া হাসিটাকে তুই ফিরিয়ে দে। দে, এই গ্রামের অসংখ্য মানুষের বুকের হাসি তুই ফিরিয়ে দে। আমাকে আর মেরো না, মেরো না, আমার মেরো না। যত সম্পত্তি আছে সব সব তোমাদের মতো বিলিয়ে দেবো। তাতে কি আমি আমার সীতাকে ফিরে পাবো? তাতে কি আমি আমার খাকি পোশাকটা পরে বলতে পারবো সত্য মেতেও জয়েতে? বলো না, বলো না, তোমরা বলো না, চুপ করে চোখে বলো না, বলো না। কি নারায়ণদা, তুমি কাঁদছো কেন নারায়ণদা? না না না, আজ তুমি কাঁদবে না, আজ তো কাঁদবে এই শয়তান বিলাস বর্মন। তুমি কেঁদো না, তুমি কেঁদো না। কেন কেন ও কাঁদবে কেন? ও কি আমার মতো সীতাকে হারিয়েছে? নারায়ণদা, কে? তিস্তা, তিস্তা তুমি এসেছো? আমাকে বাজাও তিস্তা। হা ক্ষত্রদেব, কি পাপ করেছি তব এ পাপ সহিতে হলো। ঘুমাতে ঘুমাতে বিছানা ছাড়ি জীবন ফুরিয়া এলো। তিস্তা, নয়নে জ্বলিল দ্বিগুণ আগুন, কথা হয়ে গেল রথ। শনিতে লিখিলা ধরণীর উপর প্রতিশোধ, প্রতিশোধ। তিস্তা, ওরা আমাকে মেরে ফেলবে তিস্তা। তুমি আমাকে বাঁচাও তিস্তা, তুমি আমাকে বাঁচাও। বাঁচাবো কি বলছো? তুমি যে এখনো কেন বেঁচে আছো সেটাই তো বুঝতে পারছি না। কিরে ফুলকি, আর কত দেরি করবি? অসুর নিধনের সময় দেবতারা দেবী দুর্গার হাতে অস্ত্র তুলে দিয়েছিল। আজ আমি নিজের স্বামী নিধন যজ্ঞের অস্ত্রটা আমি তোর হাতে তুলে দিলাম। গ্রহণ কর, গ্রহণ কর। ফুলকি, ফুলকি, একদিন আমি তোমাকে নিষেধ করেছিলাম, কিন্তু আজ আমি তোমাকে বলছি ফুলকি, তিস্তা বৌদির দেওয়া ওই অস্ত্র দিয়ে ওই জানোয়ারটাকে তুমি কুপিয়ে কুপিয়ে খুন করো। এইবার বুঝতে পেরেছি এ শালা হলো কলি যুগের ওষুধ। তবে তবে আর দেরি করছো কেন মা? চালাও, ওই দেখো ঢাক বাজছে।
এ তুমি কি করলে ফুলকি? আসুন অফিসার, আমার নিজের তৈরি আদালতে আমি নিজের হাতে এই শয়তান বিলাস বর্মনকে শাস্তি দিয়েছি, শাস্তি। আমি সারাটা জীবন ঘুষ খেয়ে অনেক বেআইনি কাজ করেছি, আর আজ সর্বপ্রথম ঘুষ না খেয়ে আর একটা বেআইনি কাজ করব। সিদ্ধার্থ, তুমি ফুলকিকে নিয়ে এখান থেকে চলে যাও, আমি এদিকটা সব সামলে নিচ্ছি। যাও যাও যাও, আর দেরি করো না, যাও। চলে এসো। না তুষার না, ফুলকিকে তুমি অ্যারেস্ট করবে। দাদু, হ্যাঁ রে মা, হ্যাঁ। নেতাজি সুভাষচন্দ্র বোস জেল খেটেছিল বলে তার মার গর্বে বুক ভরে উঠেছিল। ক্ষুদিরামের ফাঁসি হবে শুনে তার মা যে আনন্দে উল্লাস করেছিল, তেমন তেমন তুই জেলে যাচ্ছিস দেখে আমারও যে গর্বে বুক ফুলে আনন্দে বুক ফুলে উঠছে রে মা। দাদু, দাদু তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি 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 রোজ খাবার নিয়ে জেলে তোর সঙ্গে দেখা করতে যাব। এই তো কটা দিন মাত্র, দেখতে দেখতে কেটে যাবে। আইনকে আইনের পথে চলতে দে রে। ওদের মতো শিক্ষিত ছেলে মেয়েরা যদি আইন ভঙ্গ করিস, তাহলে আমাদের দেশে যে আইন বলে আর কিছু থাকবে না রে। আয় আয় সিদ্ধার্থ, এদিকে আয়। মা ফুলকি, এদিকে এসো। দাদু, এই নাথ বউকে নিয়ে যাওয়ার আগে এই সিঁদুর কোনোটা ওর স্মৃতিতে পড়িয়ে দে। দাদু, আমরা চলে এসেছি। এই ভগবানপুরে সমাজ আমার বোনের গলায় এই মালাটা পরিয়ে দিই। কি বৌদিরা, শাক বাজাও, উলু দাও। এই সেই সময়, আমার যাবার সময় তুমি চুপ করে আছো কেন? তুমি কি আমার কাজে খুশি নয়? আমার এই কাজে কি তোমার গর্ব হচ্ছে না? হচ্ছে ফুলকি। তাহলে যাবার সময় আমাকে অন্তত হাসতে হাসতে ফুলকি, শেষ বিদায়টুকু দাও। ফুলকির শাস্তিটা যাতে কম হয়, আমি সেই ব্যাপারে সাহায্য করব। গোবিন্দবাবু, ভিতরে আসুন, ফুলকিকে নিয়ে যান। কি সিদ্ধার্থ? ফুলকি, আমার যাবার সময় তোমার কি আমাকে কোনো কিছুই জানানোর নেই? আছে ফুলকি, আমি তোমার প্রতীক্ষায় পথ চেয়ে বসে থাকবো। যদি জানতে, যদি জানতে কি যে আমার মনের কথা, তাহলে ফুরিয়ে যেত তোমার আকুলতা। যদি জানতে, যদি জানতে কি যে আমার মনের কথা। বলছি তোর কেউ কাঁদবি না। আজ তো আনন্দ করার দিন রে। এই অসুর যে আজ নিধন হয়েছে, আমাদের ফুলকি যে আজ দেশের গর্ব। ওর মতো মেয়ে যদি আমাদের এই দেশে জন্মায়, তাহলে কোনো শয়তান যে আর আমাদের মা বোনেদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলে এই দেশটাকে পিছিয়ে নিয়ে যেতে পারবে না রে। ও তো আজ থেকে ভগবানপুরের মেয়ে নয়, ও যে আগুনের ফুলকি। ও তো মেয়ে নয়, আগুনের ফুল।